লিখেছেন, আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। কেমন আছেন রাসেল ভাই? জানি আপনি সবসময় ভালোর দলে। যাই হোক, এবার ঘটনায় আসা যাক। আমি পেশায় একজন ড্রাইভার। আমি অ্যাম্বুলেন্স চালাই, ঢাকাতেই থাকি। অ্যাম্বুলেন্স চালক বলে আমার কোনো প্রকার ভয় ছিল না। জীবনে কতবার মর্গ থেকে লাশ নিয়ে কত জায়গায় গিয়েছি, কিন্তু কখনো ভয় পাইনি। অ্যাম্বুলেন্সের সাথে একজন হেল্পার থাকে, বরাবরের মতো সেদিনও আমার হেল্পার ছিল। এবার মূল ঘটনায় আসি। ঘটনা ঘটেছে 2013 সেদিন শুক্রবার। তাই আগের দিন রাতে ঢাকা থেকে উত্তরার কোন একটা হসপিটাল থেকে একটা লাশ নিয়ে আমি কুমিল্লাতে আসি। লাশ কুমিল্লায় রেখে ঢাকায় ঢুকতে ঢুকতে ভোর হয়ে যায়। তখন আমি কোনোভাবে গাড়িটি ঢাকা মেডিকেলের পাশেই পার্ক করে হেল্পারকে বললাম, ঠিক আছে, তুই ভালোভাবে গাড়িটা লক করে বাসায় চলে যা, আর ফোন বন্ধ করবি না, আমি কল দিলে চলে আসবি। আমার কথা শুনে হেল্পার মনটা খারাপ করে বলল, ওস্তাদ আজকে শুক্রবার, বিকালে একটু ঘুরতে যাব। আমি বললাম, বেশি কথা না বলে চলে যা, সময় মতো ফোন দেবো তোকে। হেল্পারকে বিদায় করে আমিও চলে গেলাম বাসায়। বাসায় ফিরে গোসল করে ঘুম দিলাম, মোবাইলটা অন করেই শুয়ে পড়লাম। ঘুমানোর কিছুক্ষণ পরেই আমার মোবাইলটা বেজে ওঠে। তাই ঘুমের মাঝেই ফোনটা রিসিভ করে ফোনের ওপার থেকে বলে যে লাশ নিতে হবে, একটু তাড়াতাড়ি গাড়িটি নিয়ে চলে আসেন ঢাকা মেডিকেলের মর্গে। আমি ওকে বলে তাড়াতাড়ি করে বিছানায় উঠে ফোন করতে গিয়ে থাকি। আমার হেল্পারকে প্রথমবার ফোন রিসিভ করেনি আমার হেল্পার, তাই আমি জামা কাপড় পরতে পরতে আবার ফোন করি হেল্পারকে। তখন সে ফোনটা রিসিভ করে। আমি হেল্পারকে বলি, তুই তাড়াতাড়ি মর্গে চলে আয়, আমি গাড়ি নিয়ে মর্গে যাচ্ছি। হেল্পার ওকে বলেই ফোনটা কেটে দিল। আমি মর্গে অ্যাম্বুলেন্স নিয়ে গিয়ে আমার মোবাইলে আসা নাম্বারটাতে কল করে ঠিক তখনই ফোন রিসিভ করে ওই লোকটা এবং আমার অ্যাম্বুলেন্সের সামনে এসে দাঁড়ায়। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, ভাই আজকে শুক্রবার, তাছাড়া আমি ঘুমিয়েছিলাম, ভাড়া মারার ইচ্ছা ছিল না, কিন্তু আপনার বারবার অনুরোধের কারণে এসেছি। ঠিক আছে, আপনি আমার সাথে কথা বলেন, লাশ যাবে কোথায়, কিভাবে মারা গেছে আর কখন মারা গেছে। লোকটাকে জিজ্ঞাসা করতেই খুব বেশি জোরে জোরে সে কান্না করতে শুরু করলো আর বলতে থাকলো, যিনি মারা গেছেন উনি নাকি তার পিতা। কান্না করে বলতে থাকেন, আমার বাবা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা প্রকাশ্য রাস্তায় তাকে কুপিয়ে জখম করে ফেলে। ঘটনার সময় আমরা কেউ বাড়িতে ছিলাম না। এই সুযোগে শত্রুরা আমার বাবাকে এইভাবে কুপিয়ে মারাত্মক আহত করেছে। এলাকার কিছু লোকজন তাড়াতাড়ি করে প্রথমে গাজীপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ডাক্তার মারাত্মক আহত হয়েছে বলে জানিয়েছেন এবং তারা বলেন যে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যান। এখানে চিকিৎসা সম্ভব না, তারা ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসার কথা অনুযায়ী এবং কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে লাশ মর্গে পাঠানোর নির্দেশ দেন। গতকাল সকালে লাশ মর্গে পাঠানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত লাশ নিয়ে আমরা গ্রামের বাড়িতে যেতে পারিনি, শুধুমাত্র ফরেনসিক রিপোর্টের জন্য। তাছাড়া গতকাল অনেক বেশি লাশ থাকার কারণে আমাদের লাশের ময়নাতদন্ত সম্পূর্ণ করা সম্ভব হয়নি। আজকে শুক্রবার, জুমার নামাজের পর লাশ পাবো বলে আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। তাই আমরা গাড়ি রেডি করে রেখেছি। কথাগুলো বলতে বলতে মসজিদের মাইকে জুম্মার নামাজের আজান শুনতে পাই। ততক্ষণে আমার হেল্পার চলে আসে। ঢাকা মেডিকেল মর্গের সামনে আমি আর হেল্পারকে গাড়িতে বসে থাকার জন্য বলে আমি গেলাম মেডিকেলের বাইরে। ঘড়ি ধরে ঠিক 40 মিনিটের মাথায় হেল্পারকে আবার ফোন করে খুব কান্না জড়িত কণ্ঠে বলতে থাকে, ওস্তাদ আপনি কোথায়, তাড়াতাড়ি আসেন, আমার একা থাকতে খুব ভয় লাগছে। আমি হেল্পারকে জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে, তুই ভয় পাচ্ছিস কেন? আমি মর্গ থেকে বের হওয়ার সময় দুটি লাশ দেখে আসছি। ফরেনসিক বিভাগের ঠিক পূর্ব দিক থেকে একটা খোলা ঘর আছে, যেটাতে শুধু ওপরে টিন লাগানো আছে, আর কোনো কিছু নেই, পুরোটাই খোলা। বলে রাখা ভালো, ঢাকা মেডিকেলের মর্গটা একটা সাইডে হওয়ার কারণে লোকজনের আনাগোনা খুবই কম। মর্গের দিকে রাস্তা দিয়ে যেতে হবে, আবার যেতে হলে সেই একই রাস্তায় বের হতে হবে। শুক্রবার হওয়ায় লোকজন কেউ ছিল না মর্গের আশেপাশে, শুধুমাত্র দুজন লাশ কাটা লোক, একজন খালা ছিলেন, কিন্তু লাশ কাটা লোক দুজনে একসঙ্গে বসে গল্প করছিল ওদের রুমে বসে। তাই আমি যেখানে অ্যাম্বুলেন্সটা পার্ক করে রেখেছি সেই জায়গাটা ঠিক লাশ কাটা ঘরের পেছনে একটা জায়গা আছে, সব লাশের গাড়ি পার্কিং করে রাখা হয়। এবং আমার হেল্পারের ফোন শুনে আমি একটু সন্দেহ হলো, তাই দেরি না করে সোজা মর্গে চলে এসে দেখি গাড়িতে বসে কাঁপছে। জিজ্ঞাসা করতে আমাকে জড়িয়ে ধরে কান্না করে ফেলে এবং বারবার বলতে থাকে, ওস্তাদ আপনি চলে যাবার পর আমি গাড়িতে গান ছেড়ে বসেছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে হোগলা পাতায় মোড়ানো একটা লাশ চলে আসে। একটা লোক আমাকে কৌতূহল বশত লাশের কাছে গিয়ে দেখার চেষ্টা করতে বলে। একটু পরে রুম থেকে বের হয়ে একজন বয়স্ক মহিলা, সাথে দুজন পুলিশ ও তাদের আসে এবং তাদের পাতায় মোড়ানো একটা লাশ, এবং লাশটা বয়স্ক মহিলা পুলিশকে বলছে যে পুলিশ তার হাতে থাকা ডায়েরিতে নোট কোট নিচ্ছে, কিছু একটা বলছিল এবং নোট নিচ্ছিলেন। আমি কাছে গিয়ে লাশের দিকে তাকিয়ে 10 কিংবা 12 বছরের একটা মেয়ের মাথা দেখতে পাই এবং কোনো একটা অংশ থেতলে গেছে এবং পেটের নাড়ি ভুঁড়ি সব বের হয়ে গেছে। খুবই ভয়ানক দেখে লাশটি। তাই দেরি না করে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে আবারও গান শুনতে থাকি। গানের আওয়াজ খুবই কম থাকায়
গাড়ির পেছনে দুইবার আওয়াজ শুনতে পাই। আওয়াজ ঠিক একই রকম ছিল, মানে অনেকটা গরু জবাই করার পর একটা আওয়াজ আসে গরুর গলা থেকে, সেই রকম আওয়াজ আমি ক্লিয়ার শুনতে পেয়েছি। তাই আমি আপনাকে তাড়াতাড়ি ফোন করি, আপনি চলে আসেন, আমার ভয় লাগছে। হেল্পারের কথা শুনে তাকে আমি ধমক দিয়ে বলি যে কোথায় আওয়াজ, এমনি একটা ফালতু কথা বলছিস, এরকম করলে তুই চাকরি করতে পারবি না, মনে সাহস রাখ, লাশের গাড়িতে চাকরি করা যায় না সাহস না থাকলে। আমি তাকে গাড়ি রেডি করতে বলে কিছুক্ষণ পরেই লাশ নিয়ে রওনা হব, রেডি করতে বলি গাড়িটা। 10 মিনিট পরেই লাশের লোক আমাকে ভাই যে পরিমাণ গরম পড়েছে, তাছাড়া 2 দিন ধরে মর্গে পড়ে আছে লাশ, মানে তিনি বলেন আর কি। আমি তাকে বললাম যে ঠিক কিছু করার নাই, আপনার যত তাড়াতাড়ি সম্ভব লাশটা বের করে নিয়ে আসেন, তাড়াতাড়ি চলে যাবো গ্রামে। তার কিছুক্ষণ পরেই পুলিশ কাগজপত্র, ফরেনসিক বিভাগের ডাক্তারের সার্টিফিকেট সহ লাশের ছেলে আমার কাছে আসে। লাশ কাটা ঘর থেকে লাশটা নিয়ে বের হচ্ছি আমি। গাড়ি নিয়ে মর্গের গেট বরাবর প্লেস করলাম এবং প্রথমে লাশটাকে একটা কাঠের কফিনে ঢুকিয়ে তারপর গাড়িতে তুলতে হবে। কফিন খুলে লাশ কাটা লোক দুজনে মিলে লাশটি কফিনে ভরিয়ে উঠে দিল এবং লাশটি কফিনে ঢোকানোর সময় ভালোভাবে লাশের দিকে তাকিয়ে দেখলাম গলার নিচে বুকের উপরে একটা কোপের দাগ, যেটাতে হামলাকারীরা কুপিয়ে মারাত্মকভাবে আহত করে রাস্তায় ফেলে যায়। লাশের পুরো শরীর দিয়ে শরীরে রক্ত লাগা ছিল, কিন্তু গত 2 দিন হয়েছে বলে শরীরের সাথে শুকিয়ে কালো হয়ে গেছে, পুরো লাশটি কালো হয়ে গেছে। লাশের পুরো শরীর ফুলে চেনা যাচ্ছে না, খুবই ভয়ানক দেখতে পুরো লাশটি। তাছাড়া পচনও ধরেছে, প্রচুর গন্ধ বের হচ্ছিল লাশের শরীর থেকে। যাই হোক, সব কাগজপত্র ঠিকঠাক ভাবে নিয়ে রওনা হলাম। তখন ঘড়িতে 4টা বেজে যাচ্ছে। মেডিকেল মর্গ থেকে বের হয়ে ঢাকা ইউনিভার্সিটি এরিয়া পার করে শাহবাগ চত্বরে এসে অ্যাম্বুলেন্সটি সাইড করলাম। আমার অ্যাম্বুলেন্সে থাকা লাশের বড় ছেলেকে বললাম, ভাই লাশ থেকে প্রচুর গন্ধ বের হচ্ছে, এই অবস্থা থাকলে আমি বমি করে দেবো, অনেক দুর্গন্ধ, পেট থেকে নাড়ি ভুড়ি বের হয়ে আসছে। আমি গাড়িটা থেকে নেমে কয়েকটি বডি স্প্রে নিয়ে আসি, সাথে কিছু আগরবাতি আর আতর নিয়ে আসবেন, না হলে এই লাশটি নিয়ে সিরাজগঞ্জ যাওয়া সম্ভব হবে না। তারপর লোকটা আমার কথা মতো সবকিছু নিয়ে আসলো। আমি গাড়িতে কিছু আগরবাতি জ্বালিয়ে পুরো গাড়িটা ঠিকঠাক করে আবার পুনরায় রওনা দিলাম এবং বের হতেই আসলে যখন পৌঁছে গেছে তখন প্রায় সন্ধ্যা। শুক্রবার হওয়াতে রাস্তা একদম খালি ছিল। আমি খুব দ্রুত গাড়ি চালিয়ে যাচ্ছি, কিন্তু লাশের গাড়ি একদমই ধীর গতিতে এগিয়ে চলছে। আমি আমার মতো গাড়ি চালাতে থাকি। সাভার রপ্তানি জিরানি বাজার চন্দ্রামোড় পার হয়ে কিছু দূর যাওয়ার পর একটা ব্রিজ আছে, সেটা পার হওয়ার সময় হঠাৎ অ্যাম্বুলেন্সের গিয়ার কাজ করে না। অনেক চেষ্টা করি গাড়িটি ওপরে তোলার জন্য, দুর্ভাগ্যক্রমে গাড়িটি পেছনে যেতে থাকে। তখন আমি কোনো উপায় না পেয়ে হেল্পারকে বলি, তুই তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে চাকাতে একটা সাপোর্ট দে, না হলে গাড়িটি খাদে পড়ে যাবে। হেল্পার তাড়াহুড়া করে কোন রকমের সাপোর্ট দেয় এবং গাড়ি থেকে সবাই নেমে পুনরায় রওনা দিলাম। কিছুক্ষণ পর আমার হেল্পার উঠে বলে, ওস্তাদ একা একাই নড়াচড়া করছে লাশটা। এবার কফিনে জোরে জোরে কান্নার শব্দ আওয়াজ শুনতে পাচ্ছি। আমি হেল্পারের কথায় কান্না দিয়ে সোজা অ্যাম্বুলেন্সটি গাজীপুরের কালিয়াকৈর পৌঁছানো ঠিক আগ মুহূর্তে গাড়ির সামনে একটা কুকুর লাফ মেরে আমাকে, মানে কুকুরটিকে আমি লাফ মারে এবং আমি কুকুরটিকে বাঁচানোর চেষ্টা করি এবং গাড়ি থেকে হার্ট ব্রেক করি। আমি নিজেই খুব ভয় পেয়ে যাই। গাড়িতে থাকা আমার হেল্পার ও লাশের বড় ছেলে গত 2 দিনে তাদের চোখে ঘুম ছিল না, তাই গাড়িতে বসে এসির বাতাসে সে একটু ঘুমিয়ে নিচ্ছিল। আমি তাকে ডেকে বলি যে, ভাই কি ঘুমিয়ে গেছে? না, সে জবাব দেয় না, ঘুমায়নি। দিনে ঘুম হয়নি বলে জানতাম, রাতে হয়তো বা চোখে ঘুম আসতে পারে, তাই বেশি করে পান আর সিগারেট 2 প্যাকেট নিয়ে রেখেছিলাম। আমার গাড়ি চালানোর বয়সের শুরু থেকেই অ্যাম্বুলেন্স জগতে আছি বলে জীবনে কতবার এরকম লাশ নিয়ে গেছি, কত গিয়েছি, কিন্তু এরকম কোনো কিছু ফেস করি, এটাই আমার জীবনের প্রথম ভয় পাওয়ার মতো ঘটনা। যাই হোক, বুঝে গেছি যে আজকে অনেক কিছুই ঘটতে পারে। গাড়ি যাচ্ছে, এদিকে একের পর এক ঘটনা ঘটতে থাকলো আমার সাথে। রাত যত গভীর হতে থাকলো, কেন যেন ততই নতুন নতুন এক একটা ঝামেলা ঘটতে থাকে। ভালো গাড়ি ঢাকা থেকে নিয়ে বের হলাম। মাঝপথে গাড়িতে ইমার্জেন্সি সাইরেন ও বাতি চলে না। আর কিছুক্ষণ পর আমার গাড়িতে থাকা লোকটি মোবাইলের কল আসতে থাকে। যারা কল করেছেন তারা সবাই লাশের আত্মীয় স্বজন, জিজ্ঞাসা করে লাশের খবর কি, কবর, জানাজা, কাপড় সবকিছু মিলিয়ে কমপ্লিট, মানে সবকিছু, এবং আপনারা আসলে জানাজা করে দাফন করে ফেলবো। আমি কথা শুনে আরো জোরে চালাতে থাকি। কিছু দূর যাওয়ার পর আমি নতুন কিছু আবিষ্কার করতে থাকি। আমি স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছি। তাতে সিরাজগঞ্জ পৌঁছাতে 4 ঘন্টার বেশি লাগার কথা নয়। 4 ঘন্টা চলে যাওয়ার পরও এখনো টাঙ্গাইল জেলা পার করতে পারিনি। আমি গাড়ি চালিয়ে যাচ্ছি, তখন টাঙ্গাইলের রাবনা বাইপাসের মোড়টা পার হয়ে অল্প কিছু দূর যাওয়ার পর হঠাৎ গাড়ির পেছনে বিকট শব্দ শুনতে পাই। আমি বুঝতে পারলাম যে গাড়ির চাকা ফেটে গেছে এবং সেইটাই বিকট শব্দ করছে। তাই নিজের প্রথমে গাড়ি থেকে নেমে চারপাশটা ঘুরে মোবাইলের আলো জ্বালিয়ে দেখি গাড়ির কোনো চাকা ফাটেনি। কিসের জন্য এত বিকট শব্দ করলো? আমি মন থেকে সবকিছু ফেলে দিয়ে আবার গাড়ি চালাতে থাকি। 10 মিনিট রাস্তা দিয়ে গাড়ি চালিয়েছি। টাঙ্গাইলের আঙ্গেলেঙ্গা বাজার পার হওয়ার
পর ঠিক যমুনা সেতুর আগে ভুয়াপুরের কাছাকাছি গাড়ি একটা খালি জায়গা আছে, সেখানে আশেপাশে কোনো বাড়িঘর নেই, রাস্তায় পশ্চিম গাছ আর পূর্ব দিকে রেল লাইন। রাত তখন প্রায় 12টা, ঘরের বাইরে জ্যোৎস্নার আলোয় ঝলমল করছে। পুরো দিক হঠাৎ করেই আবার বিকট শব্দ কানে আসে। তখন কিন্তু আমি গাড়ি না থামিয়ে টানতেই থাকি সামনের দিকে, কিন্তু গাড়ি একদমই সামনে যেতে যাচ্ছিল না। বুঝতে পারলাম যে এবার সত্যি চাকা ফেটে গেছে। তাই গাড়িটি সাইড করে হেল্পারকে বললাম, দেখ কি অবস্থা। হেল্পার আমার কথা শুনে মনটা খারাপ করে বলে, ওস্তাদ আমার খুব ভয় লাগছে, আমি একা নামতে পারবো না। আমি তখন গাড়ি থেকে লোকটিকে বললাম যে আপনি নামুন হেল্পারের সাথে। আমি বলার পরেও নামতে রাজি হচ্ছে না। তখন আমি তাকে বললাম যে ভাই, লাস্টে আপনার বাবার, আপনি যদি এরকম করেন তাহলে আমরা কি করব। বলার পরে গাড়ি থেকে আমরা সবাই নেমে যাই এবং গাড়ির পেছনে সাইডে বাম পাশের চাকা ফেটে গেছে এবং রিম থেকে টায়ারটা বেরিয়ে গেছে। আমি হেল্পারকে বললাম তাড়াতাড়ি করে চাকাটা খুলে ফেল আর এক্সপায়ার চাকাটা লাগিয়ে নে। এই বলে একটুখানি সামনে গিয়ে আমি এগিয়ে গেছি। হঠাৎ আমাকে ডাকতে শুরু করলো। জিজ্ঞেস করলাম যে সমস্যা। হেল্পার জবাব দেয়, গাড়ির ভেতরে লাশের কফিনটা বের না করলে এক্সপায়ার চাকা বের করা সম্ভব হবে না। আমি কিছুক্ষণ চিন্তা করছি কি করা যায়। চিন্তা করেও লাভ নাই, বের করতেই হবে। দেরি না করে সোজা কফিনটি নামানোর চেষ্টা করি। প্রথমে কফিনটি এক চুলো নড়াতে পারছিলাম না। কফিনটার নিচে একটা এক্সট্রা চাকা লাগানো হচ্ছে। এরই ফাঁকে আমি পাশে থাকা রেল লাইনে গিয়ে বসে মোবাইল টিপতে থাকি। হঠাৎ চোখে পড়ে যায় লাশের কফিনে। দেখি দুটি শেয়ালের মতন দেখতে এবং ঘাড়ের পিঠে অনেক লম্বা লম্বা পশম কফিনের দিকে মুখ ঢুকিয়ে কামড়ে খাচ্ছে। আমি তখন দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলাম, তোমরা দেখো না লাশের শেয়াল কফিনে মুখ দিয়েছে, লাশ খেয়ে ফেলছে। তখন তারা অবাক হয়ে বলতে থাকে, আপনি শেয়াল দেখেছেন? এখানে তো কোনো কিছু নেই। আমি দুজনের কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। আমি ভুল দেখছি না তো চোখে? এটা কখনোই হতে পারে না। যাই হোক, গাড়িতে চাকা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার লাশটি গাড়িতে তুলে রওনা হব। আমার হাতে থাকা সিগারেটটি মাটিতে ফেলে দেই। তাদের দুজনকে কফিনটি ধরে গাড়িতে তোলার জন্য বলি। আমরা তিনজন মিলে লাশের কফিনটি গাড়িতে তোলার চেষ্টা করি, কিন্তু কফিনটি গাড়িতে ঢুকিয়ে ঠেলা দিতেই যতবার ঠেলা দিই ততবারই কফিনটি নিচের দিকে চলে আসে। আমি তখন সুরা পরে নিজের গাটা বন্ধ করলাম। পুনরায় আবারও চেষ্টা করে গাড়িতে তুলতে সক্ষম হই। লাশটি ঢুকিয়ে পুরো গাড়িতে আবারও বডি স্প্রে লাগিয়ে দিই এবং আগরবাতি গোলাপ জল ছিটিয়ে দিই। যমুনা সেতুর টোল প্লাজায় গিয়ে টোলটা জমা দিয়ে গাড়ি নিয়ে সেতুর ওপরে উঠতে শুরু করলাম। সেতুর মাঝখানে বরাবর যাওয়ার পর আমি খেয়াল করলাম আমার বাম হাতের কবজি একটু ব্যথা অনুভব করছি। সাথে সাথে আমার মাথার উপর থাকা লাইট জ্বালিয়ে দেখার চেষ্টা করি কি হয়েছে। লাইট অন করে দেখতে পাই যে হাতে থেকে তাজা রক্ত বের হচ্ছে। আমি ওদেরকে বুঝতে না দিয়ে গাড়ি থেকে গামছাড়া নিয়ে রক্তটা মুছে ফেলি এবং সিরাজগঞ্জ শহরের উত্তরে গাজীপুর রোডে, আমি গ্রামটার নাম বলছি না, যাই হোক অবশ্যই লাশটি নিয়ে গ্রামে পৌঁছে যাই। তখন ঘড়িতে রাত 1:30 এবং তখন অনেকেই ঘুমিয়ে আছে। গ্রামের লোকজন, হাতে গোনা কয়েকজন লোক দাঁড়িয়ে আছে, সাথে একজন মসজিদের ইমাম সাহেব আছেন। লোকজন গাড়ি থেকে লাশটা নামিয়ে নিল। আমি দেরি না করে বললাম, ভাই আমাকে আপনারা বিদায় করেন, আমরা এখনই ঢাকায় চলে যাব। আমার কথা শুনে তারা ভাড়ার টাকা দিলে আমি সোজা গাড়িটা উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। যমুনা সেতু পার হয়ে টাঙ্গাইলে ঢুকতে দেখি গাড়ির ভেতর থেকে কান্নার শব্দ আসছে। আমি অবাক হয়ে গেলাম। সারাদিন যা ঘটেছে তার সাথে আমাদের সাথে লাশ ছিল, কিন্তু এখন তো পুরো গাড়িতে আমি আর আমার হেল্পার ছাড়া কেউ নেই। গাড়িতে তাহলে এমন কেন হচ্ছে? আমি আল্লাহর রহমতে ভালোভাবে ঢাকায় পৌঁছে যাই। গাড়িটি পার্ক করে বাসায় চলে আসি। গোসল করে হালকা কিছু খাবার খেয়ে নিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরেই শরীরে কাঁপুনি দিয়ে জ্বর আসে। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। ভালো থাকবেন এবং সময় পেলে আমি সরাসরি স্টুডিওতে আসবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। ইটস আ লং স্টোরি। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ। আপনার ঘটনা শুনে আসি, যে ঘটনা নিয়ে সবাই অপেক্ষা করছে আপনার কাছ থেকে শোনার জন্য। ঘটনাটি ঘটে আমাদের গ্রামের একজন জেলের সাথে, যার নাম রহমত মিয়া। রহমত মিয়া অনেকদিন ধরে মাছ ধরে নদীতে, খালে বিলে। মাছ যারা ধরে তাদের সবারই কোনো না কোনো ভৌতিক ঘটনা আছে। রহমত মিয়ারও আছে, কিন্তু এগুলো শুধু অন্যের কাছে বলার জন্য। রহমত মিয়া জীবনে কোনোদিন ভয় পাননি এবং ভয় পাওয়ার সম্ভাবনাও ছিল কম। এই তো সেবার হিন্দু পাড়ায় শ্মশানের পাশের নদীতে মাছ ধরতে যেয়ে লক্ষিন্দর এতবার ডাকার পরেও তার দিকে ফিরে না তাকিয়ে দিব্যি মাছ ধরে বাড়ি ফিরেছেন সে। লক্ষিন্দর রহমান মিয়ার বন্ধু লোক ছিল, যে কিনা গত বছর ওই শ্মশানে পোড়ানো হয়েছিল। এমন ছিটেফোঁটা অনেক ঘটনাই রহমত মিয়ার জীবনে ঘটেছে, কিন্তু কোনোদিন ভয় তো দূরে থাক, তার বুকটা পর্যন্ত কাঁপেনি। কটকার খালের কথা অনেক শুনেছে রহমত মিয়া। সেখানে নাকি বড় মাছ পাওয়া যায়, তবে দিনের বেলার চেয়ে নাকি রাতে গেলে নিরিবিলি পরিবেশে ভালো মাছ পাওয়া যায়, অর্থাৎ বেশি মাছ পাওয়া যায়। কিন্তু ওই খালের বেশ দুর্নামও আছে। আজ পর্যন্ত নাকি ওই খালে কেউ রাতে মাছ ধরতে গেলে আর ফিরে আসেনি। কিন্তু রহমত মিয়া এতে কিছুই যায় আসে না, সে এসব তার কাছে শুধুই গল্প। তবুও তার বউ যখন শুনল রহমত মিয়া ওই খালে মাছ ধরতে যাবে বলে ঠিক করেছে, সে বাদ সাধল।
তাকে যখন কিছুতেই বোঝাতে পারল না রহমত মিয়া, তখন সে বলল, ঠিক আছে, আমি সাথে কাউকে নিয়ে যাব, একা যাব না। কিন্তু এই তল্লাটে এমন কেউ যে নেই যে কটকার খালে তার সাথে মাছ ধরতে যাওয়ার মতো, সেটা রহমত মিয়া একটু পরেই টের পেল। যাকেই সে বলে কটকার খালে মাছ ধরতে যাবার কথা, সেই দৌড়ে পালায়। জিদ চেপে যায় রহমত মিয়ার, সিদ্ধান্ত নেয় সে একাই মাছ ধরতে যাবে রাতে। তো বউকে কিছু না জানিয়ে জাল আর বৈঠা নিয়ে রাত আনুমানিক 10টার দিকে বের হয় ঘর থেকে। ততক্ষণে সারা গ্রাম ঘুমে বিভোর। চারিদিকে কি নিদারুণ নিস্তব্ধতা। তার মাঝে একা একা রহমত মিয়া হেঁটে চলে নদীর দিকে। একটু বুক কাঁপে না তার। নদীর পাড়ে পৌঁছে নিঃশব্দে নৌকায় উঠে বৈঠা বাওয়া শুরু করে সে। গন্তব্য কটকার খাল। সামনে দিয়ে কিছুক্ষণ বেয়ে যাওয়ার পর নদীর ডানে ও বামে দুদিকে দুটো বাঁক নিয়েছে। বামে গেলে কটকার খাল আর ডানে গেলে বউবাজার। বামে কটকার খাল ছাড়া আর কিছুই না থাকায় ওইদিকে লোকজনের যাতায়াত ছিল বেশ কম। বাঁকের প্রায় কাছে চলে এসেছে রহমত মিয়া। এমন সময় হঠাৎ দেখলো আতশবাজির মতো বউবাজার থেকে একটা নৌকা সোজা কটকার খালের দিকে যাচ্ছে। সে একটু অবাক হলো, এত রাতে আবার কে ওপাশ থেকে নৌকা করে যায়। জোরে হাঁক ছাড়লেন রহমত মিয়া, ওই মাঝি, কই যাও? ওপাশ থেকে ভাঙা গলায় মাঝির নির্লিপ্ত একটা উত্তর রহমত মিয়ার কানে পৌঁছায়, মাছ ধরাইতে কটকার খালে যাই। উত্তর শুনে মনে মনে খুশি হয় রহমত মিয়া, যাকে একজন সঙ্গী তবু পাওয়া গেল। আবারও হাঁক ছাড়ে রহমত মিয়া, চলো এক লগে যাই। কিন্তু রহমত মিয়ার ডাকে থামে না মাঝি, নিঃশব্দে বৈঠা বেয়ে যায়। কিন্তু বোকা রহমত মিয়া একবারও ভাবে না পানির শব্দ ছাড়া নিঃশব্দে বৈঠা বাওয়া কি সম্ভব। বাঘ ঘুরে কটকার খালে পৌঁছায় রহমত মিয়া। অন্ধকারে মাঝির নৌকা খুঁজতেই চোখে পড়ে নৌকা। মাঝির দিকে তাকালে সে দেখতে পায় শুধু সাদা চাদর, যা দিয়ে এই গরমের মধ্যেও কেন মাঝি মাথা জড়ায় রেখেছে সেটা একদমই বোধগম্য হয় না রহমত মিয়ার। আর কোনো কথা না বলে জাল বের করে খালের মধ্যে ফেলে সে। খালের নিস্তব্ধতার মাঝে শুধু রহমত মিয়ার জাল টানার শব্দ শোনা যায়। ওদিকে মাঝি যে ঠায় বসে আছে রহমত মিয়ার দিকে কটকট চোখে তাকিয়ে, তা খেয়ালই করে না সে। 2 বার জাল উঠানোর পরের বার জাল জোরে টান অনুভব করে রহমত মিয়া। কোনো বড় মাছ ধরা পড়ল ভেবে সে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু এমন কি বড় মাছ যে টেনে একদম উঠাতেই পারছে না। মাঝিকে ডাকার জন্য পেছনে তাকাতে গিয়ে দেখে মাঝি ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। একটু খটকা লাগে রহমত মিয়ার। সে তো মাঝিকে ডাক দেয়নি, তাহলে সে কিভাবে বুঝলো যে রহমত মিয়া এখনই তাকে ডাকবে? অনেক প্রশ্ন মাথায় ঘুরলেও রহমত মিয়া মাঝিকে কিছুই জিজ্ঞেস করে না, শুধু তাকিয়ে ভালোভাবে দেখার চেষ্টা করে। লোকটা পাগল নাকি? মাথায় চাদর দিয়ে ঢেকে রেখেছে কেন? কিন্তু ব্যাপারটা অস্বাভাবিক মনে হয় না রহমত মিয়ার, যেহেতু সে অনেক সাহসী ছিল এবং বড় মাছ জালে বাঁধার কারণে তার পুরো চিন্তা সেদিকেই ছিল। মাঝিকে সে বলে যে, হাত লাগাও মাঝি, মনে হয় বড় মাছ। মাঝি রহমত মিয়ার দিকে না তাকিয়ে এক টানে জাল উঠায় নৌকায়। রহমত মিয়ার চোখ বড় বড় হয়ে যায়। সে পারল না আর এত ভারী জিনিস মাঝি একা কিভাবে তুলল। জাল তুলে দিয়ে মাঝি চুপচাপ বসে পড়ে নৌকার পাটাতনের উপর। রহমত মিয়া এতক্ষণে মাঝির দিকে তাকিয়েছিল, এবার জালের দিকে তাকিয়ে আরেক দফা তার চোখ বড় বড় হয়ে যায়। স্পষ্ট দেখা যাচ্ছে জালে মাছের বদলে সাদা কাপড়ে আগাগোড়া মোড়া লাশের মতো একটা বস্তু। এ কি ঝামেলা! রহমত মিয়া ভাবতে থাকে, কেন কেউ আসে না এখানে? লাশটা খুলে দেখার ইচ্ছা হয় তার, আর কিছু না ভেবেই সে লাশের মাথা আন্দাজ করে কাপড় খোলা শুরু করে। খুলেই আবছা আলো একটা মুখ দেখতে পায় সে। পাশে কেউ এসে দাঁড়িয়েছে বুঝে সেদিকে তাকায় রহমত মিয়া। মাঝিকে দেখতে পায়, মুখ থেকে চাদর সরিয়ে ফেলেছে মাঝি। রহমত মিয়ার দিকে তাকিয়ে হাসছে মাঝি। রহমত মিয়া একটু রেগে যায়, মাঝির দিকে থেকে চোখ ফিরিয়ে লাশের দিকে তাকায় সে। কিন্তু এ কি, লাশ চোখ মিলল কিভাবে? 2টা হলুদ চোখ বড় বড় করে তাকিয়ে আছে রহমত মিয়ার দিকে। ভারী রাগ হয় রহমত মিয়ার, সেই সাথে বুকটাও কেন যেন একটু কেঁপে ওঠে। 2টা হলুদ চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে থাকা লাশটার চেহারা হুবহু দেখতে তার পাশে দাঁড়িয়ে থাকা মাঝির মতো। জোরে সোরে শব্দ করে হাসতে থাকে 2জন একই চেহারার মানুষ, এবং এদের কাছ থেকে পালানোর জোর চেষ্টা করে রহমত মিয়া। কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি তার শরীর বেঁধে রেখেছে। জ্ঞান হারায় রহমত মিয়া। সে যখন গ্রামে ফিরে খালে ভেসে, তখন তার একটা চোখ ছিল না।
এরপর আর কোনোদিন সে মাছ ধরতেও যায়নি। আমি বাজি ধরে বলতে পারি এরকম ঘটনা এর আগে কখনো কোথাও প্রচারিত হয়নি। যা হোক, এবার ঘটনায় আসা যাক। 1996-এর মাঝামাঝি সময়, সেটা কোন মাস ছিল মনে নেই। তখন আমি একটা হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। কোরআনের মধ্যে কিছু সূরার আমল লেখা থাকে। সেখানে একটা আমলে পেয়েছিলাম যে সূরা জিন 700 বার পাঠ করলে সমগ্র জিন জাতি তার বশীভূত হয়। তাই আমিও আমল শুরু করেছিলাম। তাছাড়া দিনটা ছিল বৃহস্পতিবার, তাই পরের দিন উস্তাদকে সবক শোনানোর কোনো ঝামেলা ছিল না বলে সেদিন দুপুরের পর থেকেই আমি আমল শুরু করেছিলাম। মোটামুটি রাতের 9টা পর্যন্ত প্রায় 400 বারের মতো পড়ে ফেলেছিলাম। বাড়ি ফেরার সময় আমার কোরআন শরীফটা বুকে নিয়ে আর এক হাতে তসবিহ নিয়ে সূরাটা পড়তে পড়তে বাড়ির দিকে চলে আসছি। এমন সময় আমার চেয়ে প্রায় 3 গুণ লম্বা একটা লোকের মুখোমুখি হয়েছিলাম। লোকটা আমার তসবিহ ধরা হাতটা চেপে ধরে প্রশ্ন করেছিল, তুই কি পড়তাছস? বলে রাখা ভালো, লোকটার গায়ে এমন একটা পোশাক ছিল যেরকম ওইরকম পোশাক আমি কোনোদিনও কোনো মানুষের গায়ে আগে পড়তে দেখিনি। অন্ধকারের মধ্যেও লোকটার চোখ, মুখ, চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল উজ্জ্বলভাবে। মোটা মোটা ভ্রু, কয়লার আগুনের মতো চোখ দুটি যেন আমাকে সম্মোহিত করে ফেলেছিল। আমি তার প্রশ্নের উত্তরে এমন একটা গগনবিদারী চিৎকার করলাম, যদি চিৎকারের অনুভূতি তার থাকতো তাহলে আমি নিশ্চিত তার কানের পর্দা ফেটে যেত। আমি চিৎকার করার পর লোকটা আমার হাত ছেড়ে দিয়ে বলছিল, যা চলে যায় এখান থেকে, আর কোনোদিন এইসব পড়বি না। ছাড়া পাওয়া মাত্র আমি এক দৌড়ে ঘরের দরজার সামনে গিয়ে পড়েই অজ্ঞান হয়ে যাই। আর অজ্ঞান হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন শরীফটা আমি বুক থেকে ছাড়িনি। পরের দিন থেকে আমার এমন জ্বর শুরু হয়েছিল যে 1 মাস পর্যন্ত আমি জ্বরে ভুগে পরে সুস্থ হয়েছিলাম। আরেকটা ঘটনা, উপরোক্ত ঘটনার সময় আমার বয়স ছিল 13 বছর। তারও প্রায় 3 বছর পরে একটা ছাত্র একা এসে আমাদের মাদ্রাসায় ভর্তি হয়েছিল। তার নাম ছিল মুক্তার, দেখতে আমাদের বয়সী ছিল। সে আসার পর থেকে তার আচরণে অদ্ভুত কিছু ব্যাপার লক্ষণীয়। সে তেমন কারোর সাথে মিশত না, আর সবসময় একা থাকতো। আমাদের খাওয়ার সময় সে কোথায় যেন চলে যেত। তাকে যখন জিজ্ঞাসা করা হতো খেয়েছো কিনা, তখন সে বলতো যে আমি বাহির থেকে খেয়ে এসেছি, এখানকার খাবার আমার ভালো লাগে না। এমন আরো কিছু আজব ব্যাপার ছিল তার চরিত্রে। তো যাই হোক, মূল ব্যাপারে আসি। আমাদের ওস্তাদের কঠোর নিষেধ ছিল রাত 11টার পর কারো টয়লেটে যাওয়ার দরকার হলে সে যেন একা না যায়। প্রয়োজনে অন্য কোনো ছাত্র যেন অবশ্যই সাথে নিয়ে যায়। একদিন রাত 12টার দিকে আমার এক বন্ধু আওলাদ হোসেনকে নিয়ে টয়লেটে গেলাম। গিয়েতে দুজনেরই আমাদের চক্ষু ছানা বড়া। দেখি মসজিদের বারান্দায় বসে মুক্তার কোরআন পড়ছে। টয়লেটে আসার সময় নিজের চোখে দেখেছি যে ও হাসান ভাইয়ের সাথে ঘুমাচ্ছে। 2 জায়গায় একজনকে দেখা আমরা খুবই অবাক হয়ে যাই, এবং পরে মুক্তারকে ডাক দিয়ে বললাম, তুমি এখানে আসলা কিভাবে? তাকে যে মাদ্রাসায় ঘুমাতে দেখেছিলাম, ব্যাপারটা আমরা দুজনেই চেপে গিয়েছিলাম ভয়ে। মজার ব্যাপার হলো, মুক্তার আমাদের প্রশ্নের উত্তর না দিয়ে সে হাতে পায়ে ধরে কান্নাকাটি করছিল আর বলছিল, ভাই তোমরা হুজুরকে কিছু বলো না, উনি জানলে আমাকে মাদ্রাসা থেকে বের করে দেবে। পরে আমি বললাম যে ঠিক আছে, বলবো না, তুমি আর এমন করো না। পরবর্তীতে আমি কথা রাখলেও আওলাদ কথা রাখতে পারেনি। সে পুরো ঘটনার বৃত্তান্ত অনেকের কাছে প্রকাশ করে দিয়েছিল। এরপর ব্যাপারটা 2 কান থেকে 6 কান এরকম হতে হতে সবাই মোটামুটি ঘটনাটা জেনে গেল। তার কিছুদিন পর আমাদের সকলের সিনিয়র ইমরান ভাই আমাদের উস্তাদের কাছে ব্যাপারটা জানান, আর তিনি আরও কয়েকবার নিজে পরীক্ষা করে দেখেছিলেন যে দরজা বন্ধ থাকা অবস্থায় মুক্তার গায়েব, সেটাও সে জানান। পরে হুজুর মাগরিবের নামাজের পরে ইমরান ভাইকে দিয়ে সবাইকে জানিয়ে দেন যে আজ সবাই যেন জেগে থাকি, আজ মুক্তারকে ধরা হবে হাতে নাতে। রাত 9:30 খেয়ে সবাই 10:30 মধ্যে শুয়ে ঘুমানোর ভান করেছিলাম। ছোট 2-1 ছাড়া প্রায় সবাই জেগে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিলাম মুক্তারের কাণ্ড সরাসরি প্রত্যক্ষ করার জন্য। ঠিক রাত 1:20 আমার চোখ লেগে আসছিল। এমন সময় ডিম লাইটের আলোয় স্পষ্ট দেখলাম মুক্তারের বিছানা থেকে একটা আলো প্রকাশিত হচ্ছে। পরে আলোটা প্রায় মানুষের আকৃতি ধারণ করে এবং ধীরে ধীরে দরজার দিকে যেতে দেখলাম। মনে মনে ভাবছিলাম যে ভুল দেখছি না তো। আমার পাশের বিছানায় আওলাদকে খুনুই দিয়ে আমি খোঁচা দিলাম এবং ও ইশারায় আমাকে চুপ করে থাকতে বলল। আশ্চর্যজনক ব্যাপার হলো যে মুক্তারের দেহটা তখনও শুয়ে থাকতে দেখছিলাম ওর বিছানায়, আর ওই মানুষ আকৃতির আলোটা ধীরে ধীরে দরজা ভেদ করে বেরিয়ে গেল
ইমরান ভাই আর হাসান ভাই আমাদের সবাইকে অবাক করে দিয়ে তাদের বেড থেকে তোশক নিয়ে ঘুমন্ত মুক্তারকে চেপে ধরল এবং এর মধ্যে ওস্তাদ লাইটের সুইচ দিয়ে দিল। পরে পুরো মাদ্রাসার মধ্যে হইচই শুরু হয়ে গেল যে আর অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছিল যে ইমরান ভাই আর হাসান ভাই তোশকের নিচে কি আছে সেটা দেখার জন্য। তারা দুজনেই তাদের তোশক দিয়ে মুক্তারের বিছানা চেপে ধরেছিল। পরে হুজুর এসে বলল তোশক সরাতে এবং তোশক সরানোর পরে সবাই দেখলাম বিছানা মুক্তার শূন্য। সবাই অবাক হয়ে বসে রইলাম আর ভাবতে লাগলাম এটা কি করে হলো। তারপর থেকে আমরা কোনোদিন মুক্তারকে দেখিনি। যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম আলমগীর, বাড়ি গাজীপুর জেলার সালনাপোড়া বাড়িতে। তবে বর্তমানে আমি দেশের বাইরে আছি। আমি সরাসরি ঘটনায় চলে যাই। আমি গত 29/9/2017 তারিখে বাংলাদেশ ছেড়ে সুদানে আসি। এখানে আমার এক কাকাতো ভাই ও পাড়ার প্রতিবেশী চাচা থাকেন। আমার ভাই এসছেন মাত্র কয়েক মাস আগে, কিন্তু চাচা আছেন 12 বছর যাবৎ। মূলত তাদের মাধ্যমেই আমার এখানে আসার পর কিছুদিন ভালোই কাটছিল। আমাকে যে বাসায় এনে রাখা হয় বাসাটার কিছু বিবরণ দেই। বাসাটা 5 তলা, আমরা 3 তলায় থাকি। মেইন দরজা খুলতেই প্রথমে ড্রয়িং রুম, 2 দিকে 2টো বেডরুম, একটা রান্নাঘর ও একটা বাথরুম। বাসার সামনে খোলা মাঠ, সামনে একটি মাদ্রাসা আর আরেক পাশে ছোট একটি কবরস্থান। আমরা 4 জন থাকি ফ্ল্যাটে। অনেক গরম থাকার কারণে আমরা সবাই এক রুমেই ঘুমাতাম, কারণ ওই রুমে এয়ার কুলার লাগানো ছিল। প্রায় 1-1.5 মাস পরে আমরা 1-1.5 মাস পার হয়ে গেল, কিন্তু কোনো কাজ পাচ্ছিলাম না। ধীরে ধীরে মাথায় চিন্তা ভর করতে লাগলো। সারাদিন মন মরা হয়ে বসে থাকতাম। তখন আমার সাথে পরিচয় হলো মারুফ নামের একটি ছেলের। ওর বাড়ি ফরিদপুর, 5 ওয়াক্ত নামাজি ছেলে। দেশে থাকতে নাকি তাবলীগ করত। ওর সাথে নাকি একটি ভালো জিন আছে। এই কথাগুলো মারুফই আমাকে বলেছে। ও আমার মতো বেকার। আমার চাচা ওকে কোথা থেকে যেন এনে এই বাসায় রাখে। ধীরে ধীরে ওর সাথে আমার ভালো খাতির জমে যায়। ও আমাকে ওস্তাদ বলে ডাকে। তো আমার মন খারাপ দেখেও শুধু বলতো, ওস্তাদ, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাবে আর মনে শান্তি পাবে। তো প্রতিদিন ও আমাকে ফজরের নামাজের আগে ডাক দিত। আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করে ফজরের নামাজ শেষ করে আবার শুয়ে পড়তাম। তো একদিন মারুফ বলল ও নাকি কোন প্রতিবেশী মামা সুদানে থাকে, তার সাথে দেখা করতে যাবে আর যত রাত হোক চলে আসবে। ওই দিন আমার শরীর কিছুটা অসুস্থ থাকার কারণে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাই। যথারীতি ওই দিন শেষ রাতে আমার ঘুম ভাঙে মারুফের ডাক শুনে। ও বলছে, ওস্তাদ ওঠো, নামাজের সময় হয়েছে। আমি চোখ না খুলেই বলি, তুমি যাও, আমি ওযু করে আসছি। আনুমানিক 5 মিনিট পর আমি উঠে ওযু করে যেই খালি রুমটিতে আবার নামাজ পড়তাম সেখানে যাই, দেখি অলরেডি ও নামাজে দাঁড়িয়ে গেছে। তো আমি ওর পাশে গিয়ে যে আমার নামাজে দাঁড়াই এবং নামাজ পড়তে থাকি। আমার নামাজ শেষ হওয়ার আগেই ওর নামাজ শেষ করে ও রুম থেকে বের হয়ে যায়। আমি একটু অবাক হই, কারণ আমরা ফজর নামাজ 2 রাকাত জামাতের সাথে আদায় করতাম। যাই হোক, আমি নামাজ শেষ করে একটু ব্যালকনিতে যাই। কি নিচ থেকে তাকাতেই দেখি অনেকগুলো লোক সাদা পাঞ্জাবি পরা দাঁড়িয়ে আছে। তাদের সামনে একটি খাটিয়া, তাতে একটি লাশ রাখা, আর লোকগুলোর সামনে দাঁড়িয়ে আছে মারুফ, অপলক এক মায়াবী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আর ইশারায় আমাকে নিচে যেতে বলছে। ভাবলাম হয়তো জানাজার নামাজ হবে তাই ডাকছে। তো আমি আর কিছু না ভেবে নিচে নেমে ওই কবরস্থানের দিকে যাই। গিয়ে দেখি সবগুলো মানুষই অনেক লম্বা, সবাই আলখাল্লা টাইপের পাঞ্জাবি পরা, কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। তো আমি সবার পেছনের কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করি। জানাজার নামাজ শেষে আমি মারুফকে খুঁজতে থাকি, কিন্তু কোথাও দেখতে পাই না। তো লাশটাকে কাঁধে নিয়ে 4 জন লোক কবরের দিকে যাচ্ছে, বাকি লোকগুলো তার পিছু পিছু যাচ্ছে। আমিও ভাবলাম মাটি দিয়ে মোনাজাত করে তারপর ফ্ল্যাটে যাব। আমি গিয়ে একেবারে কবরের পাশে দাঁড়াই। 2 জন কবরে নামে, বাকিরা সবাই দোয়া পড়তে থাকে। লাশটা যখনই কবরে নামানো হচ্ছে তখনই হঠাৎ করে লাশের মাথার অংশের কাপড় খুলে যায়। আর আমি যা দেখি তাতে রীতিমতো ভয় আমার শরীর ঠান্ডা হয়ে আসে। আমি দেখি লাশটা আর কারো নয়, ওটা মারুফের লাশ, যার সাথে কিছুক্ষণ আগে
পাশাপাশি দাঁড়িয়ে আমি নামাজ আদায় করেছি। আমি দেখলাম লাশটা আমার দিকে তাকিয়ে আছে, আর নিজেকে ধরে রাখতে পারিনি। আমি যখন চোখ খুলি তখন দেখি আমি একটি হাসপাতালের বেডে। জিজ্ঞেস করি আমি কোথায়। তখন আমার বড় ভাই বলে, তোকে বাসায় না পেয়ে যখন খুঁজতে বের হই তখন এক সুদানি ব্যক্তি বলে ওইখানে এক আজনবী পড়ে আছে অজ্ঞান অবস্থায়। অনেক চেষ্টার পরও যখন তোর জ্ঞান আসছিল না তখন আমরা তোকে হাসপাতালে নিয়ে আসি। তারপর তারা আমাকে বলে, জিজ্ঞেস করে যে কি হয়েছিল তোর, তুই কি করে কবরস্থানে গেলি। আমি তাদের পুরো ঘটনা খুলে বলি। আমার ঘটনা শুনে তারা তো পুরো অবাক, বলে মারুফ তো কাল রাতে বাসাতেই আসেনি। আমি বলি তাহলে ও এখন কোথায়। আমার কথা শুনে তারা মারুফকে কল করে, কিন্তু ওর নাম্বার বন্ধ। অনেক খোঁজাখুঁজির পর ওর এই মামার সাথে কথা হয়। তখন সে বলে আমার সাথে দেখা করার কথা ছিল কিন্তু ও আসেনি। এভাবে একদিন চলে যায়। আমার চাচা ওর পাসপোর্ট নিয়ে স্থানীয় পুলিশকে বিষয়টি জানায়। পরদিন সকালে স্থানীয় পুলিশের ফোন করে জানায় একজন বাঙালি রোড অ্যাক্সিডেন্ট করে খার্তুম সিটি হসপিটালে ভর্তি আছে, অবস্থা খুবই গুরুতর। খার্তুম হলো সুদানের রাজধানী। খবর পেয়ে আমরা সবাই সেখানে ছুটে যাই। গিয়ে দেখি ও বেডে শুয়ে আছে, মাথায় অনেক আঘাত পেয়েছে, কোনো কথা বলতে পারছে না, শুধু আমার দিকে তাকিয়েছিল আর ওর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। আমি এমনিতেই অসুস্থ ছিলাম, ওর এই অবস্থা দেখে আমি আরো ভেঙে পড়ি। সবাই আমাকে শান্ত করে রুমের বাইরে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরে নার্স এসে বলে রোগী আপনার সাথে কথা বলতে চায়। এই কথা শুনে আমি এক দৌড়ে ওর হাতটা ধরে ওর পাশে গিয়ে বসি। তারপর বাকিরা সবাই আসে। ও তখনও অঝরে কাঁদছিল। আমি ওকে বলি কেঁদো না ভাই, সব ঠিক হয়ে যাবে। ও আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। তারপর চাচা ও ওই মামার দিকে বলল, আমি বাঁচব না, তোমরা আমাকে আমার মা বাবার কাছে পৌঁছে দিও। আমি আবার ওকে সান্ত্বনা দিয়ে বলি কিচ্ছু হবে না তোমার, সব ঠিক হয়ে যাবে। ও আমার দিকে নামাজ ছিল না। তখন ওর হাত আমি ধরেছি। দেখলাম মারুফ হঠাৎ কেমন যেন নড়ে উঠল। আমার ভাই তাড়াতাড়ি ডাক্তারকে ডাকলো। ডাক্তার যা বলল তা শুনে সবাই পুরো অবাক। উনি বললেন মারুফ আর নেই। আমার যেন নিজের কানকেই বিশ্বাস হচ্ছিল না। তখনও মারুফের হাতটা আমার হাতে। ঘটনার আকস্মিকতায় আমি সাথে সাথে জ্ঞান হারাই। আমার জ্ঞান ফেরে পরদিন সকালে। ঘটনা যদি এখানে শেষ হতো তাহলে ভালোই হতো। আজ 2 সপ্তাহ হলো মারুফ মারা গেছে। এখনো যদি কোনোদিন এক ওয়াক্ত নামাজ না পড়ি, ওই রাতে আমি মারুফকে স্বপ্নে দেখি। ও শুধু বলে, ওস্তাদ নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। এই ভয়ে আমি এখন সারা রাত ঘুমোতে পারি না। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার সাথে আরো অনেক ভয়ঙ্কর ঘটনা আছে, পরে কোনো একদিন আবার পাঠিয়ে দেব। মোহাম্মদ আলমগীর হোসেন, খার্তুম, সুদান। তো বাবা আজকে কি ঘটনা আপনি শোনাবেন? আজকে স্টোরি কয়েকটা আছে, তো আমি শুরু করতে পারি? শুরু করি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আজিমের কাহিনী। আজিম আমাদের বয়সের মধ্যে বন্ধু হয় সম্পর্ক। তো ওর একটা সময় ছিল, সে সময় গ্রামে চলে গিয়েছিল কিছুদিনের জন্য। তখন মানে শহরে মানে থাকা হয়নি কয়েক বছর। সো ওর জন্য খুব মিস্টিরিয়াস ছিল গ্রামের টাইমটা, কারণ শহরে বড় হয়েছে এবং বেশ একটা ভালো মানে শহরে এনভায়রনমেন্টও ছিল আর কি, যেটা হচ্ছে অ্যাপার্ট ফ্রম দিস এই মিস্টিরিয়াস এনভায়রনমেন্টটা খুব একটা পাওয়া যায় না শহরে। আমাদের শহরের মিস্ট্রি কিন্তু আরেক রকম। আরবানে হ্যাঁ, আমরা যে দেখি দালান কোঠা এটা সেটা, ভূত খুঁজলেও আমরা খুঁজি ভাঙা বাড়িতে, পুরোনো বাড়িতে, পরিত্যক্ত বাড়িতে। গ্রামেও খোঁজে পরিত্যক্ত বাড়ি, সেটা হচ্ছে বলতে যেখানে মানুষের চলাচল বা যাতায়াত কম, রাইট। কিন্তু গ্রামে কিন্তু পরিত্যক্ত বাড়ি বলতে জমিদার বাড়ি বা এরকম কিছু একটা জিনিস আছে। যাই হোক, তো ওর কাছে কয়েকটা জিনিসটা খুব একটু অ্যাডভেঞ্চারাস ছিল ওই টাইমটা, এবং সে কিছুদিন মানে আপনার একটা সুন্দর পরিবেশে চলে গিয়েছিল। তো ওখানে যে ওর মধ্যে ইন্টারেস্টটা গ্রো করে এই ভৌতিক ব্যাপারগুলোতে, বিশেষ করে ওদের যে গ্রামটা ছিল সেটা ছিল আপনার একটু মানে সনাতন ধর্মাবলম্বীদের আপনার বেশ বাসস্থান বেশি সেখানে, এবং ওখানে বেশ প্রায় দেখা যেত যে পূজা হচ্ছে এবং নদীর ওই পারে গান টান হয় এরকম একটা জিনিস। এবং কিছু ছেলে পেলে সাথে পরিচয় হয়েছিল যারা আপনার
কিছু ম্যাজিক করে, ব্ল্যাক ম্যাজিক টাইপের জিনিস। আচ্ছা। ব্ল্যাক ম্যাজিক টাইপের বলতে ব্ল্যাক ম্যাজিকই আর কি। গ্রামে ওই সময় ওকে ব্ল্যাক ম্যাজিক বলতো না বা কালো জাদুও বলতো না, ওরা জাস্ট বলতো যে জাদু করি, মন্ত্র পড়ে, হ্যাঁ, এই ধরনের জিনিসপত্র। তো যাই হোক, ওর এইসব ব্যাপারে কিছু ইন্টারেস্ট হয়েছিল। তো একদিন ওকে একটা পরিচিত ছেলের মতো সাথে তার পরিচয় হয় ওখানে, একজন পরিচিতর মাধ্যমে আর কি। তো সেই ছেলেটা হচ্ছে এই ধরনের তন্ত্র মন্ত্রের সাথে বেশ জড়িত আর কি, মানে এই ধরনের কার্যক্রম করে, এই ধরনের মানে মানুষের দেখা যাচ্ছে যে তাদের মধ্যে প্রচলিত জিনিস, পিঠা নষ্ট করে দেওয়া মানুষের, হ্যাঁ, মানে মন্ত্র পড়ে পিঠা নষ্ট করে দেওয়া, এটা করে বিভিন্ন সাধনা। সো ওই ছেলের সাথে পরিচয় হওয়ার পর ওর কাছে কিছু ইন্টারেস্টিং জিনিস আসে। ও মানে মানে ওই ছেলেটার নেচার, কথাবার্তা এবং আচার আচরণ গুলো ওর কাছে খুব ইন্টারেস্টেড লাগে, আচ্ছা। ইন্টারেস্টিং লাগে। তো ও ওকে বলে যে কয়েকদিন ঘুরে ওর সাথে, যে আমাকে তুমি কিছু দেখাও, আচ্ছা। যে তুমি নাকি বিভিন্ন জিনিসের সাথে কথা বলো, অলৌকিক জিনিসপত্র, পিশাচ এন্ড হোয়াটএভার, তো আমাকে কিছু দেখো। তো ও বলে যে দেখো, তুমি যদি এই সাধনা বা এই ধরনের না করে এগুলো দেখতে পাবে না, হ্যাঁ, আর বিশেষ করে যে সাধারণ জীবন যারা যাপন করে তারা এগুলো পারে না, তাদের কিছু স্পেশাল সাধনার মধ্যে দিয়ে যেতে হয়, আর তুমি এগুলো দেখতে চেও না। আচ্ছা। তো ও ওকে অনেক রিকোয়েস্ট করতেই থাকে এবং ঘোরাঘুরি করে, এবং সে বলে তুমি আমার সাথে ঘোরাঘুরি করে পারবা না, কারণ আমি অনেক সময় দেখা যাচ্ছে শ্মশানে বসে থাকি, অনেক সময় দেখা যাচ্ছে ওখানে ভাঙা মন্দির আছে, ওইখানে আমি যে সাধনা করি। তো এইসব সময় বলে আমিও তোমার সাথে থাকবো, বলে কেন আমি তোমাকে নিতে পারবো না, কারণ আমার নিষেধ আছে। আচ্ছা। তো যাক, এরকম বিভিন্ন রিকোয়েস্টের পরে একদিন ঘটনাক্রমে ও তার সেই বন্ধু আর সেই যে সাধক যে ছেলেটা, তিনজনে মিলে এক জায়গায় বসে গল্প করছিল। তো সেটা ছিল বেশ শ্মশান ঘাট আছে, শ্মশান ঘাটের পাশে নদী, এবং নদীর এই পাশ থেকে মানে আপনার শেষ হয়ে গেছে আর কি, সীমানাই শেষ, পুরোটাই নদীর পাশে। তো ওখানে বসে গল্প করতে করতে বিকাল হয়ে গেছে, এবং বিকাল হতে হতে একসময় সন্ধ্যা গড়ায় গেছে। এবং তখন এই কথায় হঠাৎ করে ওই ছেলেটা, ওই যে ছেলেটা সাধক আর কি, সে বলে তোমরা চলে যাও এখান থেকে, আচ্ছা। তোমরা এখানে থেকো না, আমার এখানে আই এম ডুইং সামথিং, এন্ড আমার সময়টা এখন মানে আমার ধ্যান করার সময়, তোমরা এখন থেকো না। তো বলছে যে আমরা চলে যাবো, তোমাকে বলছি অনেক দেখাইতে, বলে কি না এরকমই না, ইনফ্যাক্ট তোমরা এখনই চলে যাও পারলে, ইনফ্যাক্ট মানে ওদের ভাষায় বলছে, ওর যে লোকাল ভাষায়, যে সত্যি কথা তুমি এখনই চলে যাও, তোমাদের এখন থাকার টাইম নেই। তো ওরা অনেক রিকোয়েস্ট করে ওরা বলে যে না, থাকা যাবে না, চলে যাও। তো ওরা দুই বন্ধু চলে আসতে থাকে ওখান থেকে, এবং চলে আসতে কিছু দূর আসার পর ওই যে আজিমের মাথায় একটা বুদ্ধি আসে, সে বলে যে ও কি করে, ও আমাদেরকে কেন সরাই দিল এখান থেকে, তা আমরা একটু দেখি, কৌতূহলী। তো বলে কিভাবে দেখবো, বলে না থাকা উচিত না, এমনি অন্ধকার হয়ে গেছে, এই জায়গাতে এমনি অন্ধকার, ঘুরঘুরটি অন্ধকার নেমে আসতেছে, নাই চলে যাই। না তুই যাইস না, বলে দাঁড়ায় আমরা দেখি ও কি করে। তো এই কিউরিয়াসিটির থেকেই ওরা একটা গাছের নিচে, পাশে ঝোপঝাড় আছে, ওখানে যে বসে থাকে, বসে আড্ডা মারতে থাকে। বলে যে একটু পর আমরা আরেকটু অন্ধকার হয়ে যাবে যখন, তখন হেঁটে ওর কাছে গিয়ে দেখবো কি করে এখানে। তো বলে ঠিক আছে। তো তখন সময়টা কিন্তু রাসেল ভাই গরম না, মানে আপনার শীতকাল, শীত পড়া শুরু হয়েছে আর কি, হালকা হালকা ঠান্ডা আছে, তো মানুষের ঠান্ডা লাগে এরকম একটা সময়। তো ওরা বসে থাকতে এক সময় দেখা যাচ্ছে মশার কামড় খাচ্ছে, এরকম অবস্থা। তো বেশ অন্ধকার যখন হয়ে আসছে, বসে চল আমরা যাই ওইদিকে হেঁটে। আচ্ছা। তো সাথের ফ্রেন্ডটা ওর সাথে যেতে চায় না, বলে যে না আমি যাবো না, তুই যা। তো ও নিজেই বলে যে তুই থাক, তোর যেহেতু এত সাহস নেই, আমি হেঁটে যাই। তো আস্তে আস্তে হেঁটে এমন ভাবে যায় যে অন্ধকারও যাতে ওর ছায়াটা ওখান থেকে দেখা না যায়। আচ্ছা। মানে ঠিক রাস্তার পার ঘেসে গেছে, জানে রাস্তার মাঝখানে হাঁটলে কেউ দেখে ফেলতে পারে। তো ওইরকম যাচ্ছে রাস্তাটাকে বলতেছে যে বেশ আপনার বালি ফেলানো রাস্তা, মানে ওই জায়গাটা বোঝা যাচ্ছে যেখানে রাস্তা যাচ্ছে। তো যেতে ও দিক হারায় ফেলে, কোন দিক থেকে আসছিল সেটা তার মনে নেই, এবং তার কাছে কোনো টর্চ লাইটও ছিল না, মোবাইল ফোনও ছিল না। 90s এর দশক, সেই সময় মানে আপনার এই মোবাইল ফোনের এরকম প্রচলন হয় না, গ্রামে তখন আরো না। তো যাই হোক, অন্ধকারই সে একটা দিক চিন্তা করে হাঁটতে থাকে রাস্তাটাকেই করে। তো দেখছে যে ও মেলা হেঁটে ফেলছে, অনেক হেঁটে ফেলছে, এত দূর তো হেঁটে আসার কথা না, যেখানে বসছিল সেখানে নদী শেষ হয়ে যায়, এরপরে রাস্তা থাকার কোনো কথা না, কিন্তু ও হাঁটতেছে। তো হাঁটতে যে দেখে যে একটা গাছ, বেশ বড় গাছ, এবং রাস্তা আরো চলে গেছে, গাছটা বেশ বিস্তৃত হয়ে ডালপালা আপনার সেই রাস্তার উপরে এসে পড়তেছে। তো দেখে যে এরকম একটা বিশাল গাছ, হঠাৎ করে এই গাছটা তো আমি দেখিনি, আমার খেয়ালও না এরকম একটা গাছ। তো গাছটা কাছাকাছি যখন যায়, সে ফাইন্ড আউট করে যে এটা একটা আম গাছ। অন্ধকারও সে বুঝতে পারে যে এটা আম গাছ, এবং কিছু ডালপালা নিচে চলে আসছে, সেখানে বড় আম ঝুলে আছে, মানে বোঝা যাচ্ছে যেরকম বড় বড় ফল, এবং সে বুঝতে পারে এগুলো আম ঝুলে আছে। এবং একটু পরে ও শব্দ পায় এখানে হাসতেছে, বাচ্চাদের হাসির শব্দ, এরা মানে হাসাহাসি করতেছে। তারপর ফিল করে যে টুকটাক ইট উড়ে আসতেছে, ওখানে ছোট ছোট মাটির ঠেলা বা ইট এদিক ওদিক পড়তেছে, শাট করে এদিক ওদিক পড়তেছে। তো চিন্তা করে ঘটনা কি, বাচ্চারা এখানে মানে ইট মারতেছে, কি ব্যাপার। একটু পর তাকায় দেখে অন্ধকারের মধ্যে কিছু ছায়ামূর্তি দেখা যাচ্ছে, ছোট ছোট বাচ্চা হবে 5-7 জন, তারা ওইদিকে ইট মারতেছে, কিছু একটা ছুড়ে মারতেছে। তো ও শব্দ করে, কে তোমরা এখানে, কি ব্যাপার এসে।
কেউ কোনো মানে আপনার দেয় না, রিপ্লাই দেয় না, ওর কোনো মানে কোনো রিপ্লাই নেই, কিচ্ছু নেই, ওরা ওদের মতো করতেই আছে। তো ও এক পর্যায়ে হাত দিয়ে ছুঁয়ে দেখার চেষ্টা করে যেটা আসলে ফল নাকি। তো দেখে হ্যাঁ মানে পুরো হাতটা পড়ছে একটা ফলের মতো। তো সেই টান দিয়ে ছিঁড়ে ফেলে মানে এটাকে, হাত দিয়ে বুঝতে পারতেছে যেটা একটা আম, একটা হাত মুঠো করে বেশ একটু বড় সাইজের আম, এবং ও ওর গায়ের লোমগুলো দাঁড়া যায় তখন যে এই যে বাচ্চাগুলো যে দেখতেছে ও আমটা নিয়ে সামনে যায়, বাচ্চাগুলো কিন্তু ক্রমেই মানে ওর সাথে ডিস্টেন্সটা ওরকম মেইনটেইন হয়ে যাচ্ছে, মানে ও ওদের কাছাকাছি যাচ্ছে না, এবং ও বুঝতে পারে যে এগুলো আসলে কোনো মানে মানুষের শিশু না বা কিছু না, মানে কোনো বাচ্চা না, এটা সামথিং এলস, এরকম একটা জায়গায় এরকম আসার কথা না। তো যাই হোক, ও মানে মনে করে যে পিছন দিকে চলে যাবে কিনা এরকম ভাবতে থাকে, ভয় পায়। আরো কিছু দূর যখন হাঁটে, তখন হাঁটতে হাঁটতে যে সামনে যায় দেখে গাছটা পিছে পড়ে গেছে, কিন্তু বাচ্চাদের কোনো আপনার নিশানা নেই, কোনো বাচ্চা টাচ্চা কিচ্ছু নেই। এবং আবার যখন ফিরে তাকায় তখন দেখে পিছনে গাছটাও নেই, আবার সেই রাস্তার মধ্যেই দেখা যাচ্ছে, এবং অন্ধকার আচ্ছা মানে ওই জায়গায় যে একটা ঘনীভূত অন্ধকার থাকবে সেরকম নাই। তো এই পর্যায়ে ও কিছুটা মানে আপনার ভয় পেয়ে ও আবার হেঁটে ব্যাক করার চেষ্টা করে। তো ব্যাক করে যখন আসতেছে কিছু দূর আসার পর ফাইন্ড আউট করে যে ওর পাটা পানির ভেতরে, ইটস লাইক মানে আপনার এই পায়ের যে গোড়ালি আছে তার থেকে উপরে উঠে গেছে পানি, আর পানির মধ্যে দিয়ে হাঁটতেছে, এবং একটু পর ফাইন্ড আউট করে পানিটা আরো বাড়তেছে। তখন ও চিন্তা করে আমি কোথায়, তাকায় দেখে যে চারপাশে মনে হচ্ছে পানি, অন্ধকারের মধ্যে বুঝতেছে পানি, শো শব্দ করতেছে এরকম অবস্থা, এবং ওর পাশ থেকে পানিটা আরো বেড়ে আসতেছে, মানে ওর হাইটও বেড়ে যাচ্ছে পানির, এবং ওই যখন নাকি পানিটা ওর বুক ক্রস করে ফেলে সে তখন চিৎকার করা শুরু করে ওখানে, এবং চিৎকার চেঁচামেচিতে ও দেখে যে একটা পাড় মানে একটা জায়গা, উঁচু জায়গা ঢিবির মতো, সেখান থেকে কিছু একটা পেঁচায় নামলো, ইটস লাইক এ সাপের টাইপের হবে, বড় মানে বেশ মোটা টাইপের সাপ টাইপের কিছু একটা একটা অবয়ব এরকম পেঁচায় নামলো পানিতে, এবং এরপরও ফিল করে সাপ যদি পেঁচায় ধরে কাউকে, লাইক সাপ কয়েল করে ফেলে সেরকম কিছু, এবং ও তখন ভাবে যে ও মারা যাচ্ছে, মনের অজান্তেই সে গোয়াটা এগুলো পড়ে, এবং তখন সে সেন্সলেস হয়ে যায় সময়। এবং ওর মনে আছে যে ওর সেন্সটা যখন ফিরতেছে তখন কিছু একটা ছেড়ে চলে গেল, সাপ যখন ছেড়ে চলে যায় সেরকম একটাই, এবং ওর মুখের উপরে কিছু পেঁচিয়ে ছিল, এবং ওর মুখের উপরে কেউ একজন ঝুঁকে আছে, একটা ছায়া মূর্তি ঝুঁকে আছে, তার চুল টুল এলোমেলো, এবং সে কথা বলতেছে, এই অমুক উঠো উঠো উঠো, নাম ধরে ডাকতেছে। তখন সে উঠে তাকায় ও ফিল করে যে ও একটা নদীর পাড় টাইপের জায়গায় শুয়ে আছে, এবং মাথার উপরে যে শুয়ে আছে কণ্ঠ চিনতে পারছে যে ওই যে সাধক ছেলেটা সে ওখানে শুয়ে আছে। সে বলে, তোমাদেরকে বলছিলাম এখান থেকে চলে যেতে, তোমরা যাওনি, তোমরা এই জায়গায় বসেছিলা, লুকায় আসছো, তুমি কি জানো তুমি কোথায় গেছিলে? তুমি তো নদীতে ডুবে মরে যেতা, তোমাকে আমি উঠে আনার ব্যবস্থা করছি, তুমি এখন থেকে চলে যাও, এখানে আসবা না। এই নদীর অনেক ইতিহাস আছে, এই জায়গাটা ভাঙন ঘটছে, অনেক নদী ভেঙে গেছে, তুমি কিন্তু অন্য জায়গায় চলে গেছিলা, অন্য একটা ডিমেনশনে বা অন্য একটা মানে ওদের ভাষায় যে অন্য একটা জগতে চলে গেছিলা, সেখান থেকে তুমি ফিরে আসছো, তুমি বাসায় চলে যাও, এরকম কোনো কিছু আর তুমি চেষ্টা করবা না কারো কিছু দেখার, আমি যখন বলি সেখানেও আসবা না, খুব খারাপ জিনিস। আর এখন যে বাসায় যাবা, পিছন থেকে যদি কেউ ডাকে তুমি শুনবা না। তখন সে উঠে তার বুক কাঁপতেছিল, সে হেঁটে আসতেছে, এবং ও ফিল করে যে পিছনে ওরকম কোলাহল, মানে কেউ কোনো মানুষজন কথা বলতেছে, এই করতেছে, অনেক কিছু ফিল করে। এক সময় এসে যখন নাকি ও এক জায়গায় আসে, যে জায়গায় ওর ফ্রেন্ড রেখে গেছে, দেখো ফ্রেন্ডও নাই, আস্তে ধীরে এসে ব্যাক করে চলে আসে। বাসা আসার পর অনেক জ্বর আসে এবং অসুস্থ থাকে, অনেকদিন সুস্থ হয়, এবং ওই বন্ধুও পরে বলে যে সাথে যে বসেছিল সে চলে গেছিল ভয়ে, ও যখন চলে আসছে চলে গেছিল। সো ওর কাছে এটা একটা মিস্ট্রি তখনও, যে এটা কেমনে সম্ভব, কিভাবে করে সে গেল, কোথায় পানিতে ডুবে গেল, এবং অ্যাকচুয়ালি সে নদীর মধ্যেই হাঁটছিল সামহাও, বা এরকম একটা জগতে চলে গেছিল যেখানে আসলে হয়তো একটা গ্রাম বা কিছু ছিল সেখানে। বাট মজার জিনিস রাসেল ভাই, ও যে আমটা নিছিল সেটা কিন্তু ওর হাতে ধরা ছিল বাড়ি আসা পর্যন্ত, সাবকনশিয়াস মাইন্ডে বা যেভাবেই হোক আমটা ধরে রাখছিল, এবং আমটা ছিল ওর কাছে, এবং এই আমটা নাকি অনেকদিন পর্যন্ত ঠিক